একটা প্রশস্ত ঘরের খাটের উপরে উপুর হয়ে শুয়ে আছে পৌষী। দরজার পাল্লাটি খোলা, বাইরে বাতাস বইছে। জানালার পাল্লাও খোলা থাকার কারণে জানালার ধারের পর্দাগুলো উড়ছে। এরই মধ্যে ফাহাদ দুবার এসে পৌষীকে দেখে গিয়েছে। মেয়েটার শরীরটা ভালো না, জ্বর এসেছে। আজ কেন যেন মায়া কাজ করছে এই মেয়েটির জন্য। পৌষী ফাহাদের স্ত্রী, কুমিল্লার তালতলা গ্রামের মেয়ে সে। ছোট থেকেই তাকে চেনে ফাহাদ, তার বাবার বন্ধুর মেয়ে সে। খুব ছোটবেলায় মাকে হারায় পৌষী। সৎমায়ের সংসারে বড় হয়েছে সে। মা বাবার জোড়াজুড়িতেই তাকে বিয়ে করতে হয়েছে ফাহাদের। পৌষী দেখতে সুন্দরী, সংসারী মেয়ে, তবে ফাহাদের মনের মতো নয়। ফাহাদ শিক্ষিত কোনো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল, যে ফাহাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু পৌষী অষ্টম শ্রেণীতে দুবার ফেল করার পর আর পড়াশোনায় করেনি। তাছাড়াও এমন ঘরকুনো স্বভাবের মেয়ে ফাহাদের পছন্দ নয়। তাই পৌষীর সাথে সহজ হতে পারেনি সে। স্বামী স্ত্রী হবার পরেও দুজনে আলাদা রুমেই থাকে। বিয়ের কিছুদিন আগে লাকসাম শহরে এই বাড়িটি কিনে নেয় ফাহাদ। দ্বিতল বিশিষ্ট বেশ বর্ষর বাড়ি এটি। দেখতে ঠিক বাংলো বাড়িগুলোর মতো। চারপাশে গাছগাছালিতে ভর্তি। ফাহাদের পরিবার তালতলাতেই থাকে। কাজের সুবাদে ফাহাদকে এই শহরেই থাকতে হয়। দুজন মানুষের জন্য যদিও এত বড় বাড়ির প্রয়োজন নেই, তবে বাড়িটির চারপাশের পরিবেশ ফাহাদের হৃদয় কেড়েছে। নিজেকে প্রকৃতি প্রেমী হিসেবেই দাবি করে সে। মানুষের মনে আকুলতা যেমন রয়েছে তেমনি বেকুলতারও শেষ নেই। মনের অভিব্যক্তি কেউ সহজে প্রকাশ করতে পারে, কেউ পারে না। পৌষীর মনে একটি আকুতি, ফাহাদ যেন তাকে ভালোবাসে। সত্যি বলতে প্রথম দিকে অসুস্থতা ছিল একটি বাহানা। ভেবেছিল অসুস্থতার অজুহাতে খুব সহজে ফাহাদের কাছে যেতে পারবে সে। কিন্তু এই অজুহাতটা এই খারাপ রূপ নেবে ধারণাও ছিল না তার। সত্যি সত্যিই শরীরটা খারাপ হয়ে গিয়েছে পৌষীর। রাত গভীর হতে থাকলে ফাহাদও ঘুমে মগ্ন। কিন্তু পৌষীর চোখে ঘুম নেই। আজ মশারির ভেতরে ঘুমোতে তার অস্বস্তি লাগছে। জানালা খুলে থাকার কারণে ঘরের ভেতর পর্যাপ্ত বাতাস থাকলেও তার মনে হতে লাগল তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মশারি খোলার জন্য উঠে বসল পৌষী। আচমকা ফাহাদকে দেখে চমকে উঠল সে। ভাঙা গলায় পৌষী বলল, আজ এত রাতেও জেগে আছেন? অফিসের কিছু কাজ বাকি ছিল, সেসবই করছিলাম এতক্ষণ। তোমার রুমের জানালা খোলা, বন্ধ করতেই আসলাম। আমার বাতাস ভালো লাগে, বন্ধ করবেন না দয়া করে। এভাবে বলার কিছু নেই। কিভাবে বললাম? এই যে দয়া করে, এসব বলার কি প্রয়োজন? এমনিতেই বললে পারতে। আপনি যদি কিছু মনে করেন। এই বিষয়ে আর কথা বাড়াল না ফাহাদ। পৌষীর উদ্দেশ্যে বলল, তুমি উঠতে চাইছ কেন? কিছু লাগবে? আসলে মশারিটা ভালো লাগছিল না, খোলার জন্যই। জানালা খোলা রেখেছ, মশা ঢোকার জন্য উত্তম ব্যবস্থা। এখন আবার মশারিও খুলতে চাইছ? এই অসুস্থ শরীরটা মশাকে খাওয়ানোর খুব বেশি প্রয়োজন? ফাহাদের কথা শুনে হেসে ফেলল পৌষী। অসুস্থ অবস্থায় পৌষীর ফ্যাকাশে মুখচ্ছবির পরিবর্তে হাস্যোজ্জ্বল সুন্দর মুখটা দেখে তারও মুখে হাসি ফুটে উঠল। এই প্রথম পৌষীর হাসি দেখে ফাহাদের মুখেও হাসি ফুটেছে। বিষয়টি অবাক করার মতোই, কেননা ফাহাদ সবসময় গম্ভীর মুখেই কথা বলে পৌষীর সাথে। দুজনের মাঝে প্রয়োজন ছাড়া কথাও হয় না। ফাহাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে পৌষী। ফাহাদ বলল, মশারি খোলার প্রয়োজন নেই, আর যদি খুলতেই হয় জানালা বন্ধ করতে হবে। কোনটা করতে চাও? আপনি যেটা বলেন। আমার ইচ্ছে,
তবে শুয়ে পড়ো। ফাহাদের কথা শুনে চুপচাপ কম্বল শরীরে মুড়িয়ে শুয়ে পড়ল পৌষী। দুদিন পর পৌষীর শরীরটা বেশ ভালোই এখন, তবে মনটা ভালো নেই। অসুস্থ থাকাকালীন ফাহাদ তার সাথে কথা বললেও বর্তমানে আগের আচরণেই ফিরে গিয়েছে। পৌষীর মনে হচ্ছে ফাহাদের সঙ্গ পেতে অসুস্থ থাকাই যেন ভালো ছিল। নীল রঙের একটা পাঞ্জাবি পরে হাতঘড়িটা খুঁজছে ফাহাদ। পৌষী তার দিকে হাতঘড়িটি এগিয়ে দিয়ে বলল, এটা খুঁজছেন? হ্যাঁ। পৌষীর হাত থেকে ঘড়িটি নিতেই সে প্রশ্ন করে বসল, কোথাও কি যাচ্ছেন? এভাবে তৈরি হয়ে নিশ্চয় বাসায় বসে থাকব না। আজ শুক্রবার, অফিস তো নেই। আমি কি অফিসে পাঞ্জাবি পরে যাই? তবে কোথায় যাচ্ছেন? আমার বন্ধুর জন্মদিন আজ, দাওয়াত করেছে। ওখানেই যাচ্ছি। আমাকে করেনি দাওয়াত? পৌষীর মুখে এই প্রশ্নটি শুনে খানিকটা অবাকই হল ফাহাদ। আজ হলো কি এই মেয়ের? ফাহাদকে নিশ্চুপ দেখে পৌষী বলল, বাসায় ভালো লাগছে না আর। আমাকেও সাথে নিয়ে যাবেন? বিয়ের 4 মাসে এই প্রথম কোনো আবদার করল পৌষী। মেয়েটার হয়তো সত্যিই ঘরের বাইরে যেতে ইচ্ছে করছে। খানিকক্ষণ ভেবে ফাহাদ বলল, চলো। তবে হ্যাঁ, ওখানে কথা কম বলার চেষ্টা করবে। কেউ যেন জানতে না পারে 2বার জেএসসি পরীক্ষা দিয়েও ফেল করেছ। ফাহাদের সাথে তার বন্ধুর বাসায় পৌষী আসলেও ঘরের এক কোণায় বসে রয়েছে মেয়েটি। মাঝে মাঝে ব্যাগ থেকে ছোট আয়নাটি বের করে নিজেকে দেখছে সে। তাকে কি এতটাই খারাপ লাগছে দেখতে, যে কারণে ফাহাদ তার ধারে কাছেও আসছে না? বেশ কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ হইচইয়ের শব্দ কানে বাজল পৌষীর। সকলের এমন হইচই করার কারণ কি হতে পারে জানার জন্য সামনের দিকে এগিয়ে গেল সে। ফাহাদের বন্ধু রবিনের জন্মদিন আজ। রবিনের দূর সম্পর্কের চাচা মিয়াজ শেখ এসেছেন তার বিশেষ অনুরোধে। মিয়াজ শেখ বর্তমান সময়ের বাংলাদেশের সেরা প্রকাশকের মাঝে একজন। শুধু তাই নয়, তিনি একাধারে কবি ও সাহিত্যিক। জনপ্রিয়তা তার আকাশচুম্বী। রবিন ভাবতে পারেনি তার দাওয়াতে ছুটে আসবেন মিয়াজ শেখ। মিয়াজ শেখ উপস্থিত সকলের সাথে আড্ডায় সামিল হলেন। আড্ডার এক ফাঁকে তিনি বললেন, এখানে এমন কেউ কি আছে যে লেখালেখির সাথে জড়িত আছে? একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেল সকলে। জড়িত নেই, তবে হতে চাই। লেখালেখি করতে ভালোবাসি ভীষণ। অন্য কেউ অবাক না হলেও মেয়েটির দিকে তাকিয়ে ফাহাদ বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। কেননা মেয়েটি আর কেউ নয়, পৌষী। পৌষী এখানে এসেছিল মাথায় ঘোমটা দিয়ে। এখন তার মাথায় ঘোমটা নেই, কোমর সমান চুলগুলোও খোলা। এভাবে সে পৌষীকে কখনো দেখেনি। আর কি যেন বলল সে? লেখালেখি করতে ভালোবাসে? এটা কি করে সম্ভব? একটি বাংলা লাইন লিখতে যে মেয়ে 4-5টা বানান ভুল করে, সে কি করে লেখালেখি করবে? মিয়াজ শেখ বললেন, তাই নাকি? তা কি লিখতে পছন্দ করো তুমি? কবিতা, গল্প, উপন্যাস সবই লিখতে ভালো লাগে। নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাতে পারবে কি? নিশ্চয়। পৌষী কোনো লেখকের কবিতাকে নিজের কবিতা বলে চালাতে চাইছে বুঝতে পারছে না ফাহাদ। আরও বুঝে উঠতে পারছে না পৌষীর এমন ব্যবহারের কারণ। পৌষী বলতে শুরু করল, ওই দূর আকাশে রোদের ভেলা যাচ্ছে ভেসে, সাথে নিয়ে কত আলো। আমারও ইচ্ছে জাগে এক মুঠো রোদ নিয়ে সরিয়ে দিতে আধার কালো। জানি না পারবো কিনা, সূর্য তা দেবে কিনা, তবু পথ চেয়ে থাকব।
এক মুঠো রোদ নিতে, সূর্যের কাছ থেকে আঁচল ধরে রাখব। পৌশীর আবৃত্তি শুনে হাততালি দিল সকলে। মিয়াজ শেখও তার প্রশংসা করলেন। তাদের সকলের সাথে আড্ডায় মেতে উঠল পৌশীও। মিয়াজ শেখের সাথে তার ভালোই জমল। সাহিত্য বিষয়ে কথা বলল তারা। পৌশীর দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরেই ফাহাদ। পৌশী আর সাহিত্য, কিছুতেই হিসেব মেলাতে পারছে না ফাহাদ। পৌশীকে সে অনেক আগে থেকেই চেনে। পৌশীর এই রূপ সম্পর্কে অজানা তার। কিভাবে সম্ভব এসব? রবিনের বাড়ি থেকে ফাহাদ ও পৌশী নিজেদের বাড়িতে এসেছে বেশ কিছুক্ষণ হল। কেউ কারো সাথে কথা বলেনি এখনো। ফাহাদ ড্রয়িং রুমে বসে চিন্তায় মগ্ন। এমন সময় পৌশী এসে বলল, চা খাবেন? মন্দ হয় না। রান্নাঘরে এসে পৌশী চা বানাতে শুরু করল। সাথে গুনগুনিয়ে গান গাইতে লাগল। আমারও পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণ যাহা চাই। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে ফাহাদ বলল, তুমি দেখছি গানও গাইতে পারো। ফাহাদের কথার পিঠে কোনো কথা না বলে মনোযোগ সহকারে পৌশী চা বানাতে থাকল। ফাহাদ প্রশ্ন ছুড়ল, পৌষ মাসে জন্ম বলে তোমার নাম পৌশী রাখা হয়। তোমার মা খুব শখ করে এই নামটি রাখেন, তাই না? সে কথার জবাব না দিয়ে পৌশী উল্টো প্রশ্ন করল, আপনার কি ফাল্গুন মাসে জন্ম? আমার নাম ফাল্গুন নয়, ফ তো আছে। কথাটি বলে হাসল পৌশী। সেই কথাটি আর আগাল না ফাহাদ। গলার স্বর খানিকটা গম্ভীর করেই বলল, ছোটবেলায় তোমার মা মারা যায়। তোমার দেখাশোনার জন্য তোমার খালাকে বিয়ে করেন তোমার বাবা। কিন্তু বিয়ের পরে তোমার খালার আচরণ পাল্টে যায়। তোমার প্রতি অবিচার শুরু করেন তিনি। তার বাচ্চা হবার পরে আরও অবহেলা শুরু হয় তোমার প্রতি। তোমার পড়াশোনার প্রতি কোনো খেয়ালই নেয়া হতো না বাসায়, যে কারণে সবসময় রেজাল্ট খারাপ হতো তোমার। জেএসসি পরীক্ষা দুবার দিয়েও ফেল করেছ। এরপর আর পড়াশোনা করা হয়নি তোমার। তবে ঘরের কাজে বেশ পারদর্শী তুমি। ফাহাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে পৌশী। ফাহাদ বলল, এসব কেন বলছি ভাবছ? আমি তোমার সম্পর্কে সবই জানি, এটা বোঝালাম। তাচ্ছিল্যের হাসি দিয়ে পৌশী বলল, সবই জানেন? জানি, এটাই জানতাম, কিন্তু এখন মনে হচ্ছে জানি না। আজ রবিনের বাসায় যে আমি তোমার নতুন রূপ দেখলাম, তুমি আর সাহিত্য, হিসেবটা যেন কিছুতেই মেলাতে পারছি না আমি। পৌশীর চা বানানো হয়ে গিয়েছে। মগে চা ঢালতে ঢালতে সে বলল, কাজী নজরুল ইসলামের জীবনী জানেন না আপনি? তিনিও কিন্তু উচ্চশিক্ষিত নন। আমি জানি, সাহিত্য বিষয়ে জ্ঞান থাকতে হলে উচ্চশিক্ষিত হতে হয় না। আধ্যাত্মিক কিছু বিষয়ও মানুষের মাঝে বিদ্যমান থাকে। কিন্তু এই পৌশীকে আমি চিনি না। মনে হচ্ছে। ফাহাদের কাছে এগিয়ে এসে তার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে পৌশী বলল, এত বেশি ভাববেন না, মাথায় চাপ পড়বে। মিয়াজ শেখ ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ তার মনে হল, নিচের বাগানের গাছগুলোতে আজ পানি দেয়া হয়নি। পানি দেয়া প্রয়োজন। ভাবনামতো উঠতেই যাচ্ছিলেন, এমন সময় মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের শব্দ কানে ভেসে আসল তার। এ কণ্ঠ তার চেনা, সুরটাও মুখস্থ। এই সুরের মাঝে দোল আছে। সে দোলে দোল খাওয়ার আকুতিও আছে। এই সুর তারই রুম থেকে ভেসে আসছে। তার স্ত্রী আমেনা বেগম মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করছেন। আর উঠলেন না মিয়াজ শেখ। কিছুক্ষণ তিনি তিলাওয়াত শুনতে চান। ভালোই লাগছে তার। ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ ধরেই টিভি দেখছে পৌশী। চ্যানেল আইতে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান চলছে।
অতিথি হয়ে এসেছেন উষ্ণ মাহমুদ, যিনি তরুণ জনপ্রিয় কবিদের মাঝে একজন। উষ্ণ মাহমুদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে পৌশী। এমন সময় ফাহাদ এসে বলল, পৌশী, আমার খিদে পেয়েছে। পৌশী কোনো জবাব দিল না। ফাহাদ আবারও বলল, পৌশী, খিদে পেয়েছে, ডিনার করব। এবারও পৌশী জবাব দিল না কোনো। ফিরেও তাকালো না ফাহাদের দিকে। ফাহাদ কিছুটা রেগে গিয়ে এক প্রকার চেঁচিয়েই বলল, কি ব্যাপারটা কি? কতক্ষণ ধরে বলছি খিদে পেয়েছে আমার। ফাহাদের কথায় পৌশীর উত্তেজিত হবার কথা হলেও হল না। সে শান্ত গলায় বলল, আমি টিভি দেখছি। এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত উঠব না আমি। অপেক্ষা করতে না পারলে খেয়ে নিন নিজে, সব রান্না করা আছে। কথাগুলো পৌশী টিভির দিকে তাকিয়েই বলল। পৌশীর এমন ব্যবহারে ফাহাদের প্রচণ্ড রাগ হতে থাকল। কোনোমতে নিজেকে সামলিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। আজ না খেয়েই ঘুমোতে হবে। খাবার ইচ্ছেই যেন মরে গিয়েছে। ফাহাদকে চলে যেতে দেখেও তাকে ডাকল না পৌশী। বিড়বিড়িয়ে বলল সে, আমি এখন উষ্ণকে দেখতে চাই। সকালে ঘুম ভাঙতেই ফাহাদের চোখ কপালে উঠে গেল। সকাল ৮টা বাজতে চলেছে, আর সে কিনা এখনো বিছানায়। প্রতিদিন এই সময় অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাকে। নিজের তো অফিস তো নয়, যখন ইচ্ছে যেতে পারবে। তবে আজ পৌশী তাকে ডাকল না কেন? প্রতিদিন তো সেই ফাহাদকে ঘুম থেকে ডেকে নাস্তা নিয়ে হাজির হয়। তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল ফাহাদ। পৌশীর রুমে এসে দেখল সে এখনো ঘুমে মগ্ন। পৌশীর মাথার কাছেই একটি ডায়েরি ও কলম। ফাহাদ ডায়েরিটি হাতে নিতেই একটি কবিতা দেখতে পেল। যখন একটি মেয়ে তার সব প্রিয়জনদের ছেড়ে পরের ঘরে গমন করে, তখন সে নারীর পুরো কল্পনাকেই ঘিরে তার স্বামী বাস করে। সে নারীর কপালে যদি স্বামীর এক ফোঁটাও ভালোবাসা না জোটে, তার চেয়ে অভাগিনী পৃথিবীতে কেউ নেই বটে। অভাগিনী, মোর কপালখানা, পাইনি স্বামীর হৃদয়খানা। বলনি কভু হাসি মুখে, অনেক ভালোবাসি তোকে। আঁচল ভরা আশা এটাই, বাসবে ভালো ভীষণ করে। তুমি আমার লক্ষ্মী কনে, বলবে কানে গুনগুনিয়ে। দেরি হওয়া আর নাস্তা না পাওয়ার কারণে মাথাটি খারাপ লাগলেও পৌশীর লেখা কবিতাটি পড়ে মনটা ঘেমে গেল ফাহাদের। বিয়ের পরে যে কোনো মেয়েই স্বামীর ভালোবাসা কামনা করে। সেই জায়গায় পৌশী বিয়ের পর থেকে ফাহাদের কাছে কিছু পায়নি। হ্যাঁ, ফাহাদ তার সাথে খারাপ আচরণ করে না, কিন্তু ভালো করে দুটো কথাও কখনো বলেনি। কিন্তু সেও কি করবে? পৌশীর জন্য তার মনে তেমন কোনো অনুভূতিই কাজ করে না, বরং রাগী হয় মাঝে মাঝে। সে না থাকলে নিশ্চয় মনের মতো কোনো মেয়েকে বিয়ে করতে পারত সে। সেক্ষেত্রে পৌশীকে অভাগী বলা যায়। সুখ যেন ধরাই দিচ্ছে না তাকে। বেশি না ভেবে পৌশীর উদ্দেশ্যে ফাহাদ বলল, আমি অফিসে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিও। পৌশী শুনেছে কিনা সে জানে না, বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। স্বামীর দিকে চায়ের কাপটা এগিয়ে দিতেই মিয়াজ শেখ বললেন, বড় আশা ছিল ছেলেটাও সাহিত্যিকের দিকে মনোযোগ দিবে, কিন্তু সে ব্যবসার পথেই। তাকে থামিয়ে আমেনা বেগম বললেন, এই এক বিষয়ে বারবার কথা না বললে হয় না তোমার? সবার মাঝে সব গুণ বিদ্যমান থাকে না। ঠিক বলেছ। তবে কাল এক মেয়ের সাথে দেখা হয়েছে রবিনের বাসায়। নাম পৌশী, ভারী মিষ্টি নাম, দেখতেও মিষ্টি, অল্পবয়সী মেয়ে। তার সাথে কথা বলে বুঝলাম ট্যালেন্ট আছে মেয়েটির মাঝে। রবিনের কি হয়? কোনো বান্ধবী হতে পারে। আসলে আমরা সাহিত্য নিয়ে কথা বলতে বলতে পরিচয়ই জানা হলো না। তবে সুযোগ পেলে মেয়েটি অনেক দূর এগিয়ে যেতে পারবে।
আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তুমি কি তাকে সাহায্য করতে চাইছ? সেই রকমই কিছু ভাবছিলাম, কেননা সে জড়িত হয়ে চায় বলেছিল লেখালেখির জগতে। তোমার মাধ্যমে যদি সে সবার মাঝে পরিচিতি লাভ করে, ক্রেডিটটা তুমিই পাবে। মৃদু হেসে মিয়াজ শেখ বললেন, আমি কোনো ক্রেডিটের জন্য কাজ করি না আমেনা। তবে কিসের জন্য? তুমি আমাকে এতদিনেও চেনোনি? স্বামীর প্রশ্নে জবাব না দিয়ে হাসলেন আমেনা বেগম। মিয়াজ শেখের মনটা প্রচণ্ড ভালো, কাউকে সাহায্য করতে পারলেই খুশি হন তিনি, নিঃস্বার্থ একজন মানুষ তিনি। এসব বিষয়ে অজানা নয় আমেনা বেগমের। মাঝে মধ্যে গর্ব হয় তার, এমন একজন মানুষের স্ত্রী হতে পেরে। অফিসে বসে আছে ফাহাদ। কাল থেকে পৌষির ব্যাপার স্যাপার বুঝে উঠতে পারছে না সে। কাল না হয় অন্য কারো কবিতাকে নিজের বলে চালিয়েছিল, তার ধারণা ছিল এমনটায়। তবে সাহিত্য নিয়ে কথা বলা, ব্যবহার পরিবর্তন হওয়া এসব কি করে সম্ভব? ভাবতে ভাবতেই আজ সকালের পৌষির লেখা কবিতাটির কথা মনে পড়ল ফাহাদের। পৌষির হাতের লেখা স্কুলের বাচ্চাদের মতো। তবে ডায়েরিতে এত সুন্দরভাবে কিভাবে লিখল সে? এই বিষয়টি আগে মাথায় আসেনি ফাহাদের। সে কি ভুল দেখেছে? মোটেও না। স্পষ্ট মনে আছে ফাহাদের। সুন্দর হাতের লেখার একটি কবিতা ছিল ডায়েরিটায়। পৌষির হাতের লেখা এত ভালো কি করে হল? সারাদিনের ক্লান্তি ভারাক্রান্ত শরীর নিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে ফাহাদ। আজ তার কলিং বেল চাপতে হল না। দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করেই ডাইনিং টেবিলে দেখা পেল পৌষির। ভাত খাচ্ছে সে। সবেমাত্র রাত 9টা বাজতে চলল। পৌষি এত তাড়াতাড়ি ভাত খায় না। ফাহাদকে ছাড়া তো একদমই না। ফাহাদ যত রাত করেই বাসায় ফিরুক না কেন, পৌষি না খেয়ে তার জন্য অপেক্ষা করত। তবে আজ কি হল? ফাহাদকে দেখে কোনো কথাও বলছে না পৌষি। ফাহাদ হালকা কেশে তার উপস্থিতি জানান দিতে চাইল, কিন্তু পৌষির কোনো প্রতিক্রিয়া নেই। সে খেয়েই চলেছে। অবশেষে ফাহাদ বলেই ফেলল, আজ কি তোমার খিদে বেশি পেয়েছে? মুখে থাকা খাবার শেষ করে পৌষি জবাব দিল, না, টিভিতে একটা প্রোগ্রাম আছে, ওটা দেখার জন্যই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। টিভির প্রতি এত আসক্ত পৌষিকে কখনো হতে দেখেনি। সময় কাটানোর জন্য তাকে কাঁথা সেলাই সহ নানা রকমের হাতের কাজ করতে দেখেছে। ফাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে পৌষি বলল, খাবার সব গরম আছে, খেতে চাইলে ফ্রেশ হয়ে আসুন। রুমের মাঝে পায়চারি করছেন মিয়াজ শেখ। আমেনা বেগম বললেন, পৌষিকে নিয়ে চিন্তা করছো তাই না? দাঁড়িয়ে পড়লেন মিয়াজ শেখ। উল্টো প্রশ্ন করলেন, কি করে বুঝলে? আমি না বুঝে কে বুঝবে? একটা কাজ করলেই পারো। কি? রবিনকে ফোন দিয়ে পৌষির ফোন নাম্বার নিতে পারো। খারাপ বলনি। কথামতো রবিনকে ফোন দিলেন মিয়াজ শেখ। রবিনের কাছ থেকে জানলেন পৌষি বিবাহিতা। পৌষির ফোন নাম্বার না পেলেও তার স্বামীরটা পেলেন মিয়াজ শেখ। তবে এই সময়ে ফোন করাটা অনুচিত মনে হল তার কাছে। কাল সকালেই না হয় করা যাবে ভেবে শুয়ে পড়লেন তিনি। টিভির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে পৌষি। ফাহাদ এসে তার পাশে বসেছে বেশ কিছুক্ষণ হল। পৌষির সেদিকে খেয়ালই নেই। গতকালের উষ্ণ মাহমুদের সাক্ষাৎকারের অনুষ্ঠান পুনরায় দেখানো হচ্ছে টিভিতে। সেই অনুষ্ঠানটিই দেখছে আবার পৌষি। একই অনুষ্ঠান আবার দেখার কারণ কি বোঝার চেষ্টা করছে ফাহাদ। পৌষির উদ্দেশ্যে সে বলল, এটা তো কালও দেখেছিলে। রিমোটটা আমায় দাও। 10টার সংবাদ দেখব। গলার স্বর খানিকটা গম্ভীর করেই পৌষি বলল, উষ্ণকে দেখার সময় আমাকে কোনোভাবে বিরক্ত করবেন না প্লিজ।
পৌশির কথায় যেন ধাক্কা খেল ফাহাদ। কি বলল সে? আর কিভাবে কথাটা বলল? এমন করে গম্ভীর স্বরে পৌশিকে কখনো কথা বলতে শুনেনি সে। টিভি দেখার এক পর্যায়ে বিজ্ঞাপন শুরু হলে টেবিলের উপরে রাখা ডায়েরি ও কলম নিয়ে লেখা শুরু করল পৌশি। জানি হারিয়েছ তুমি ভিড়ের আড়ালে, তাও প্রতি রাতে চলে তোমাকে খোঁজার ব্যর্থ প্রচেষ্টা। নোনা পড়া চোখের ভাঁজে জানি হারিয়েছি আমি আবারও তোমার স্মৃতির মাঝে, তাও খুঁজতে চায় না আজ নিজেকে। হারিয়ে যাওয়ার এই খেলায় জিতেছ তুমি, হেরেছি আমি। খুশি তো? তাও আজ হারাতে যে মন চায় সেই তোমাতেই। আওর চোখে পৌশির লেখা দেখতে থাকল ফাহাদ। কোনো কিছু না ভেবেই একনাগারে কবিতাটি লিখে ফেলল পৌশি। তাতে ফাহাদ অবাক হল না, হল পৌশির হাতের লেখা দেখে। এত সুন্দর হাতের লেখা তার। তবে আগে অমন বাজেভাবে লিখত কেন সে? বিজ্ঞাপন শেষে পৌশি আবারও টিভির দিকে মনোযোগ দিল। ফাহাদ খেয়াল করল পৌশির চোখ জোড়া ছলছল করছে। ফাহাদ বলল, মনমরা লাগছে কেন তোমাকে? উষ্ণ। আর কিছু না বলে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল পৌশি। ফাহাদ বলল, বলো। আমি বলেছিলাম উষ্ণকে দেখার সময় কোনো ধরনের ডিস্টার্ব আমি চাই না। এমন করে বলছো যেন উষ্ণ তোমার প্রেমিক ছিল। কিছু বলছে না পৌশি। নীরবতা সম্মতির লক্ষণ এমনটাই জানে ফাহাদ। তবে কথাটি সত্য? পরক্ষণেই মাথাটা ঝেড়ে নিল ফাহাদ। এটা কি করে সম্ভব? পৌশির মতো একজন সাধারণ মেয়ের সাথে উষ্ণ মাহমুদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বরং উষ্ণ মাহমুদের ভক্ত হতে পারে সে। তুমি কি ফোন করতে চাচ্ছ? রাত বেশি হয়নি। করতে পারো। আমেনা বেগমের কথা শুনে মুচকি হাসলেন মিয়াজ শেখ। এ মহিলাটি কিভাবে তার মনের কথা জেনে যায়? বেশি ভালোবাসে বলে? স্ত্রীর কথায় সম্মতি জানিয়ে ডায়াল করলেন তিনি ফাহাদের নাম্বারে। রিং বেজে উঠলে ফাহাদ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখল অপরিচিত নাম্বার। একটু দূরে এসে রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়া আলাইকুমুসসালাম। আমি মিয়াজ শেখ বলছিলাম। রবিনের চাচা, কালই দেখা হয়েছে আমাদের। জি চিনেছি, আপনাকে না চেনার কারণ নেই। চেনারও কোনো বিশেষ কারণ নেই। হাসালেন। অবশ্যই আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই চেনে আপনাকে। তবে এই অধমকে ফোন দিলেন হঠাৎ? অধমের স্ত্রীর সাথে কথা বলার জন্য। মিয়াজ শেখের কথায় নিশ্চুপ হয়ে গেল ফাহাদ। তিনি হেসে বললেন, আমি মজা করলাম। আমি পৌশির সাথে কথা বলতে চাচ্ছিলাম। আসলে কাল ওর সাথে কথা বলে ভালো লাগল। পৌশি ঘুমিয়ে পড়েছে। ওহ আচ্ছা, তাহলে তোমার সাথেই বলি। জি। পৌশিকে নিয়ে আমার বাসায় আসো কাল। আমার মিসেস ভালো চা বানাতে পারে। কাল না, আমার অফিস আছে। আমি জানাবো আপনাকে। ঠিক আছে। আমি মেসেজে আমার বাসার ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। এসো কিন্তু অবশ্যই। ইনশাআল্লাহ। পৌশির দিকে চোখ পড়তেই ফাহাদ দেখল তার মনোযোগ এখনও টিভিতেই। এই অনুষ্ঠান শেষ না অবধি তাকে বিরক্ত করতে নিষেধ করেছে সে। তাই পৌশিকে ডাকল না ফাহাদ। তবে মিয়াজ শেখ কেন পৌশির প্রতি এত আগ্রহ দেখাচ্ছেন? পৌশিকে কিছু বলতে চেয়েও বলল না ফাহাদ। নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। ঘড়িতে সময় রাত 1টা। পৌশির চোখে ঘুম নেই। বিছানার ঠিক মাঝখানে বসে সে পেন্সিল দিয়ে ডায়েরির পাতায় ছবি আঁকছে। হঠাৎ ঘুম ভাঙল ফাহাদের। পানি খেতে উঠে দেখল জগে পানি নেই। ডাইনিং রুমে আসতেই পৌশির রুমের দিকে চোখ পড়ল তার। রুমের আলো ঝালানো। এত রাতে পৌশি করছেটা কি?
ফাহাদ ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। ফাহাদ ভেতরে এসে দেখল পৌশি ছবি আঁকছে, আরেকটু খেয়াল করতেই বুঝল ছবিটি উষ্ণ মাহমুদের। ভ্রু জোড়া কুঁচকে ফাহাদ প্রশ্ন করল, এত রাতে পরপুরুষের ছবি আঁকার কোনো মানে হয়? এত রাতে ফাহাদকে নিজের রুমে দেখে অবাক হল না পৌশি। খুব স্বাভাবিকভাবেই বলল, জেলাস? মোটেও না। ঘুম নষ্ট করে এটা করার কারণ কি বুঝলাম না। পৌশি ফাহাদের দিকে ছবিটি দেখিয়ে বলল, আমি ভালো আঁকতে পারি তাই না? তাই তো আপনি বুঝলেন এটা উষ্ণ। তুমি আঁকতেও জানো, এটাও আজ দেখলাম। আপনি চাইলে আপনারও একটা ছবি এঁকে দিতে পারি আমি। কোনো দরকার নেই, ঘুমিয়ে পড়ো। অসুখ সেরেছে 2 দিনও যায়নি। এত ভাবেন আপনি আমাকে নিয়ে? আমার উপরই তো ঝামেলা যায়। সেটা হলে আর ভাবার দরকার নেই। আপনি যেতে পারেন। ফাহাদ নড়ল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সে বলল, উষ্ণকে ভালো লাগে? বড় ভক্ত বলতে পারেন। কথাটি শুনে ফাহাদ পা বাড়াল নিজের রুমের উদ্দেশ্যে। তার পথের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে পৌশি বলল, সরি ফাহাদ, সময় আসেনি সবটা জানার। বিকেলে নিজের বাগানে হাঁটাহাঁটি করা মিয়াজ শেখের অভ্যেস, আজও এর ব্যতিক্রম হল না। বাগানে পায়চারি করছেন তিনি। হঠাৎ একটি মেয়েলি কণ্ঠস্বর তার কানে এলো, আমারও খুব ইচ্ছে এমন ফুলের বাগান করার, করব বলে করা হয়ে ওঠেনি। পেছনে ফিরে পৌশিকে দেখে বেশ অবাকই হলেন মিয়াজ শেখ। মৃদু হেসে বললেন, পৌশি, কি অবস্থা তোমার? ভালোই। আপনার? আমিও ভালো আছি। তুমি হঠাৎ? নিমন্ত্রণ আপনিই করেছিলেন। তা করেছি, কিন্তু এভাবে হুট করে আশা করিনি। তবে চলে যাই? আমি ওভাবে বিষয়টা বুঝাইনি। আমি চেয়েছি তুমি আসো, তাই তো ফোন দিয়েছিলাম। তবে এখন হঠাৎই দেখলাম সুযোগ পেয়েছি, চলে এসেছি। বেশ ভালো করেছ। তোমার স্বামী কোথায়? সে অফিসে। ও আচ্ছা। এরই মাঝে বাগানে এসে উপস্থিত হলেন আমেনা বেগম। পৌশি তার পাশে এসে সালাম জানিয়ে জড়িয়ে ধরলেন তাকে। পৌশির সাথে কিছুক্ষণ কথা বললেন তিনি। বেশ ভালোই লাগল পৌশিকে। কথার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কথা বলো, আমি চায়ের ব্যবস্থা করছি। আন্টি কোনো প্রয়োজন নেই এসবের। তোমার না থাকলেও আমার আছে। প্রথমবার আমার বাড়িতে এসেছ তুমি। আমেনা বেগম ভেতরের দিকে এগিয়ে গেলে মিয়াজ শেখ বললেন, জানতে চাইছ না কেন তোমাকে আসতে বলেছি? আমাকে নিশ্চয় ভালো লেগেছে আপনার। কথাটি বলেই হেসে ফেলল পৌশি। মিয়াজ শেখও হালকা হেসে বললেন, তা তো লেগেছে বটেই। ভারী মিষ্টি মেয়ে তুমি। তবে তোমাকে আমি ডেকেছি একটি বিশেষ কারণে। সে যে কারণই হোক না কেন, আপনি আমার প্রিয় ব্যক্তিদের মাঝে একজন। পরিচিত হবার সুযোগ পেয়েছি, এটাই অনেক। তোমাকেও মানুষের কাছে প্রিয় বানাতে চাই আমি। বুঝলাম না। তোমার সাথে কাজ করতে চাই। আমি চাই তোমার কবিতার বই বের হোক। মানুষ তোমাকে চিনুক। তুমিও মানুষের কাছে প্রিয় হয়ে উঠো। মিয়াজ শেখের মুখে কথাটি শুনে স্তব্ধ হয়ে গেল পৌশি। ছলছল করে উঠল তার দুচোখ। মিয়াজ শেখ বললেন, তোমার মতামত জানতে চাই। পৌশি কিছু বলার আগেই আমেনা বেগম এসে বললেন, ভেতরে এসো তোমরা। চা হয়েছে। অফিসের কাজে ব্যস্ত ছিল ফাহাদ। এমন সময় রবিন আসলো। দুজনে একই অফিসে কাজ করে। রবিনকে দেখে ফাহাদ বলে উঠল, কি রে? চেয়ারের উপর বসতে বসতে রবিন বলল, কাল মিয়াজ চাচা পৌশি ভাবির ফোন নাম্বার চেয়েছিলেন। উনার নাম্বার নেই আমার কাছে। তোরটা দিয়েছিলাম,
ফোন করেছিল? হ্যাঁ। কি বলেছে? বাসায় যেতে বলেছে। কি বলিস? আমারই বলল না কখনো। কেসটা কি? আমিও বুঝতে পারছি না। আমি মনে হয় পারছি। কি? সেদিন ভাবি কবিতা শুনাইল চাচারে। নিশ্চয় ভাবির কবিতা চাচার মনে ধরেছে। তাকে কোনো ভালো অফার দিতে পারে। যেমন বই বের করার। পৌষি আর বই। কেন রে? ভাবি তো ভালোই কবিতা বলেছিল সেদিন। তার নিজের লেখা ছিল সেটি। এসব বাদ দে। তুই বুঝবি না। আমি আগেও খেয়াল করেছি ফাহাদ। তুই সবসময় ভাবিকে ছোট করে দেখিস। এটা ঠিক না। মাশাল্লাহ, ভাবি কত সুন্দরী। তার রান্না খেয়েছি। অনেক ভালো রান্না। ব্যবহার, আদব কায়দা সবই ভালো। এখন দেখছি সাহিত্যের দিকেও আগ্রহ আছে। তবে সমস্যা কি? ফাহাদকে নিশ্চুপ দেখে রবিন বলল, আমি জানি না তোদের মাঝে কি চলছে। তবে ফাহাদ, তোর এসব আচরণ আমার ভালো লাগছে না। ভাবিরে প্রায়োরিটি দে। উনি তোর স্ত্রী। আমেনা বেগমের সাথে তার বাড়ি ঘুরে দেখছে পৌষি। আমেনা বেগম বললেন, আমি এত কিছু জিজ্ঞাসা করলাম তোমাকে। তুমি তো কিছু করো। আপনাদের ছেলে মেয়ে কেউ থাকে না এই বাসায়? আমাদের একটাই ছেলে। সে এখানে থাকে না। ব্যবসার কাজের জন্য ঢাকায় থাকতে হয়। আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে। একা থাকে ওখানে। কাজের লোক রাখা আছে। আমিও যাই। আমি 6 মাস এখানে থাকলে 6 মাস ওখানে থাকি। আমার কাছে স্বামী সন্তান দুজনেই প্রিয়। সবাই একসাথে থাকতেই পারেন ঢাকায়। যেহেতু বাড়িও আছে। আমি চেয়েছি। কিন্তু তোমার আঙ্কেল এখান থেকে যেতে চান না। তিনি বলেন এটাই তার শান্তি নিবাস। তার পিতার ছোঁয়া আছে এই বাড়িতে। বাড়ির নাম দেখেছি আমি। আসলেই সুন্দর নাম, শান্তি নিবাস। আজ সন্ধে 7টায় অফিস থেকে বাসায় ফিরে এসেছে ফাহাদ। কিন্তু দরজায় তালা লাগানো দেখে চমকে গেল সে। পৌষি এই সময়ে গেল কোথায়? তাকে জানালো না, ফোন করে। পকেটে হাত দিয়ে ফোন বের করতেই পৌষির কণ্ঠ শুনতে পেল ফাহাদ। আজ এত তাড়াতাড়ি চলে এসেছেন? পৌষির কথার উত্তর না দিয়ে ফাহাদ বলল, কোথায় গিয়েছিলে তুমি? চাবি দিয়ে তালা খুলতে খুলতে জবাব দিল সে, একটু কাজ ছিল। ভেতরে প্রবেশ করতেই খুব জোরে শব্দ করে দরজাটা বন্ধ করল ফাহাদ। পৌষি তার দিকে তাকাতেই সে বলল, তোমাকে এই সময়ে বাসা থেকে কে বের হতে বলেছে? কোনো কিছুর প্রয়োজন হলে আমাকেই ফোন করে বলতে। আপনার আগের সিম বদলিয়েছেন। এটা অবশ্য সবাইকে দিয়েছিলেন, আমাকে ছাড়া। পৌষির কথা শুনে থেমে গেল ফাহাদ। আসলেই তো। নতুন সিমের নাম্বারটা পৌষি জানে না। নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে পৌষি বলল, নতুন নাম্বারটা তুলে দিন আপনার। আমেনা বেগমকে চিন্তিত দেখে মিয়াজ শেখ বললেন, আমার বিবিকে চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ। কি নিয়ে? পৌষিকে দেখে আজ একজনের কথা মনে পড়ে গেল। আমি জানি কার কথা বলছো তুমি। তুমি মানুষটা অনেক ভালো। এই সুযোগে তোমার। আমার সবটা মাথায় আছে আমেনা। তবে পৌষি অন্যরকম, এটা অস্বীকার করা যাবে না। সবাই তো এক নয়। এটা ঠিক। চিন্তা করো না। দেখি তোমার ছেলেকে ভিডিও কল দাও। তার সাথে কথা বলো, ভালো লাগবে। মিয়াজ শেখের কথামতো ছেলেকে ফোন করে কথা বলতে থাকলেন আমেনা বেগম। মিয়াজ শেখ জানেন আমেনা বেগমের দুশ্চিন্তা কিভাবে দূর করা যায়। অনেকক্ষণ যাবৎ উষ্ণের ফেবুয়ের প্রোফাইল দেখে চলেছে পৌষি। উষ্ণে ছবিতে মেয়েদের নানারকম কমেন্ট দেখে হেসে চলেছে সে।
ফাহাদ এসে বলল, পৌষি আমার। ফাহাদকে থামিয়ে সে বলল, বিরক্ত করবেন না। কেন? এখন তো তুমি উষ্ণকে দেখছো না। উষ্ণ এর ছবিতে মেয়েদের কমেন্ট দেখছি। কত মেয়ে ওর জন্য পাগল, কিন্তু ও কাউকে পাত্তাই দেয় না। কথাটি বলে আবারও হাসল পৌষি। ফাহাদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এমন ভাব নিয়ে বলছো যেন তোমাকে খুব পাত্তা দেয়। চাইনি তাই দেয় না, চাইলে নিশ্চয় দিত। তোমার আইডির নাম দেখলেই ইগনোর করবে। কি যেন? ডানা কাটা পরি। কথাটি বলেই হাসতে থাকল ফাহাদ। পৌষি বলল, আমার গ্রামের এক বড় ভাই খুলে দিয়েছিল এই নামে। আমাকে দেখতে তার পরীর মতো লাগে তাই। এসব আগেও বলেছ, কিন্তু এসব তো আর উষ্ণ জানে না। এমন নামের রিকোয়েস্ট সে একসেপ্ট করবে না। আমি রিকোয়েস্ট দিলেই একসেপ্ট করবে। তাই নাকি? দেখাও তো। তাই দেখাচ্ছি। উষ্ণ এর আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে দিল পৌষি। ফাহাদ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, একসেপ্ট করলে বইল। পৌষি জানে কি করলে উষ্ণ তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবে। ডায়েরিতে নিজের সুন্দর হাতের লেখা দিয়ে চটজলদি একটি কবিতা লিখে ফেলল পৌষি। সেটির ছবি তুলে প্রোফাইল পিকচার দিল সে। উষ্ণের চোখ কবিতাতে পড়লেই রিকোয়েস্ট একসেপ্ট করবে সে। না করে পারবেই না। বাইরে থেকে মাত্রই এসে বিছানায় শরীরটা এলিয়ে দিল উষ্ণ। শরীরের উপর অনেকখানি ধকল গিয়েছে। আজ তার বন্ধুর বিয়ে হয়েছে। বন্ধুর বিয়েতে তোলা ছবি আপলোড করার জন্য ফেবুতে ঢুকল উষ্ণ। ডানা কাটা পরি নামের আইডি থেকে রিকোয়েস্টটা চোখে পড়ল তার। আইডিটা দেখে অজান্তেই উষ্ণের মুখে হাসি চলে এলো। বিড়বিড় করে উষ্ণ বলল, রুচির বড়ই অভাব। কেন যেন আইডিটা ঘুরে দেখতে ইচ্ছে হল উষ্ণের। প্রোফাইলে ঢুকতেই কবিতাটি চোখে পড়ল তার। পড়তে থাকল সে, যদি কখনো হারিয়ে যাই খুঁজবে আমায়। চারিদিকে দিশেহারা হয়ে পাগল প্রেমিকের মতো। দিন শেষে যখন উদ্দীপ্ত সূর্য অস্ত যাবে, তখনও কি তুমি আমাকে খুঁজবে? নাকি আর পাওয়া যাবে না বলে হাল ছেড়ে দেবে? ঝিলমিল জ্যোৎস্না রাতে যখন পাখিগুলো নীড় থেকে বেরিয়ে উড়বে, অনন্য জ্যোৎস্না বিরাজ করবে এ ভুবনে, তখন আমার হাতটুকু ছোঁয়ার জন্য হলেও কি তুমি আমাকে খুঁজবে না? নাকি এভাবে আড়ালেই রাখবে চিরজীবনের জন্য? কবিতার প্রতি আকর্ষণ রয়েছে উষ্ণের, এটা অস্বীকার করার মতো কিছু নেই। তবে আজ সে কবিতার চেয়েও বেশি লেখার প্রতি আকর্ষিত হয়েছে। কেননা লেখাগুলো তার বড্ড পরিচিত। এই লেখা চিনতে ভুলতে করতে পারে না সে। কিন্তু এটা কি করে সম্ভব? শোয়া থেকে উঠে বসল উষ্ণ। ঘামছে সে অনবরত। এই শীতের মাঝেও পাখাটা ছেড়ে দিল সে। কোথাও একটা ভুল হচ্ছে। সে যার কথা ভাবছে এই কবিতাটি তার লেখা হতেই পারে না। খানিকক্ষণ রুমের মাঝে পায়চারি করলেও নিজের মনকে শান্ত করতে পারল না উষ্ণ। কাপা কাপা হাতে একসেপ্ট করে নিল সে ডানা কাটা পরীর ফ্রেন্ড রিকোয়েস্ট। পুরো প্রোফাইল ঘেটেও একটা ছবি পেল না উষ্ণ। আইডিটাতেও তেমন বিশেষ কিছু নেই। কে হতে পারে মেয়েটি? উষ্ণ কি মেসেজ দিবে নাকি অপেক্ষা করবে ওপাশ থেকে মেসেজ আসার? কিছুক্ষণ ভেবে উষ্ণ মনস্থির করল সে মেসেজ দিবে না। মোবাইল হাতে নিয়েই বসেছিল পৌষি। উষ্ণ ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে দেখে বিছানা ছেড়ে এক লাফে উঠে পড়ল সে। দৌড়ে এসে ফাহাদের উদ্দেশ্যে বলল, একসেপ্ট করেছে। সন্দেহের ভাব নিয়ে ফাহাদ বলল, দেখি মোবাইল। পৌষি মোবাইল দেখিয়ে বলল, এই যে দেখুন। ফাহাদ কি বলবে বুঝে উঠতে পারছে না। পৌষি বলল, আমি এখন চ্যাট করব। উষ্ণ এর সাথে? হু। নাকি এখন বলবেন আমার মেসেজই সিন করবে না?
ফাহাদ কিছু বলতে যাবে তখনই পৌশি বলল, করবে করবে, অবশ্যই করবে। পৌশি নিজের রুমের দিকে এগিয়ে গেল। ফাহাদ পড়ে গেল মহাভাবনায়। এমন একজন সেলিব্রিটি এই নামের আইডি এর রিকোয়েস্ট একসেপ্ট করলই বা কেন? কি হচ্ছে এসব? ক্লান্ত শরীর নিয়েও রুমের মাঝে হাঁটাহাঁটি করছে উষ্ণ। আজ রাতে যেন তার ঘুমই হবে না। এরই মাঝে ডানা কাটা পরি আইডিটা থেকে মেসেজ এসেই গেল। কেমন আছো উষ্ণ? দেরি না করে উষ্ণ রিপ্লাই করল, কে আপনি? বাহবা, শুরুতেই কে আপনি? কেননা আমার এই প্রশ্নের উত্তর জানা ভীষণ প্রয়োজন। তোমাকে নিশ্চয় তোমার ভক্তরাই মেসেজ দেয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার পরিচিত। কি দেখে মনে হচ্ছে? হাতের লেখা। পরিচিত কারো লেখার সাথে মিলে কি? হ্যাঁ, মিলতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এতটা মিল। আপনি কি কারো লেখা কবিতা নিজের প্রোফাইলে দিয়েছেন? না, আমার লেখাই এটা। আপনি কেন এসব বলছেন? একটু অপেক্ষা করুন। উষ্ণ ড্রয়ার খুলে একটি পৃষ্ঠা বের করল, তাতে একটি কবিতা লেখা ছিল। কবিতাটি নিজেও চোখ বুলিয়ে দেখল সে। হ্যাঁ, পৃষ্ঠাটির লেখা ও ছবিটির লেখা দুটোই একই। কোনো পার্থক্য নেই। আর অপেক্ষা না করে পৃষ্ঠাটির ছবি তুলে পাঠিয়ে দিল সে পৌশিকে। ছবিটি দেখেই পৌশির দুচোখ ছলছল করে উঠল। উষ্ণ আজও রেখে দিয়েছে এটি। তার মানে উষ্ণ তাকে ভুলেনি। কিন্তু এখন উষ্ণকে বুঝতে দেয়া যাবে না কিছু। পৌশি রিপ্লাই দিল, হ্যাঁ, একদমই আমার লেখার মতো। আমিও হতবাক দেখে। হতাশ হয়ে উষ্ণ লিখল, আপনি আমাকে পরি বলে ডাকতে পারেন। আমি কি বিরক্ত করছি আপনাকে? তা নয়, তবে সারাদিন শরীরের উপর ধকল গিয়েছে আজ, তাই ক্লান্ত। ঠিক আছে, আরাম করুন। এদিকে দরজায় উকি দিয়ে পৌশির কার্যকলাপ দেখে চলেছে ফাহাদ। পৌশির মনোযোগ সম্পূর্ণ মোবাইলে। তবে কি উষ্ণ মাহমুদ তার মেসেজের রিপ্লাইও দিয়েছে? কিন্তু কেন? পরের দিন সন্ধে 6টার দিকেই অফিস থেকে বাসায় এলো ফাহাদ। আজ পৌশি তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছে। ফাহাদ ভেতরে প্রবেশ করেই পৌশিকে দেখে চমকে গেল। লাল রঙের একটি শাড়ি পরে চুলগুলো খোলা রেখেছে, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। ব্যাস, এতটুকুতেই মেয়েটিকে দারুণ লাগছে। তার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে ফাহাদ। পৌশি বলল, 5 মিনিট সময় দিচ্ছি, তৈরি হয়ে আসুন, বের হব। পৌশির কথা মতো তৈরি হতে গেল ফাহাদ। জিজ্ঞাসাও করল না কোথায় যাচ্ছে তারা। গাড়ি থেকে নেমে বেশ বর্ষর একরি বাড়ি জমকালোভাবে সাজানো দেখতে পেল ফাহাদ। বাড়ির নামের দিকে চোখ পড়ল তার। পৌশির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, শান্তি নিবাস? কার বাড়ি এটি? একেবারে ভেতরেই ঢুকেই না হয় দেখুন। মিয়াজ শেখ তার ছেলের জন্য অপেক্ষা করছেন। আজ তার জন্মদিন। যতই ব্যস্ত থাকুক না কেন তার ছেলে বাবার জন্মদিনে অবশ্যই উপস্থিত হবে। বেশ জমকালোভাবেই প্রতি বছর জন্মদিন পালন করেন তিনি। এ বছরেও এর ব্যতিক্রম হল না। পৌশি ও ফাহাদের দিকে চোখ পড়তেই তাদের দিকে এগিয়ে গেলেন মিয়াজ শেখ। পৌশি তার হ্যান্ডব্যাগ থেকে একটি প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, শুভ জন্মদিন। ধন্যবাদ লাল পরিটা। ফাহাদের সাথেও কথা বললেন মিয়াজ শেখ। ফাহাদ তাকে বুঝতে দিল না, সে জানেই না তার জন্মদিন বা এখানে আসার কথা। মিয়াজ শেখ পৌশির উদ্দেশ্যে বলল, ও পৌশি, তোমার চুক্তিপত্র খুব দ্রুত পেতে চলেছ। তাই? ধন্যবাদ। তোমরা বসো, আমি একটু আসছি।
মিয়াজ শেখ যেতেই ফাহাদ প্রশ্ন করল, কিসের চুক্তিপত্র? আমি খুব তাড়াতাড়ি কবিতার বই বের করতে চলেছি। মানে? এত অবাক হবার কি আছে? কিছু নেই। কখন কি হলো? চুক্তিপত্র নিয়ে তোমাদের কথা হলো কখন? যেদিন আমি প্রথম এখানে এসেছিলাম। কখন এসেছ? কালই। ঠিকানা কিভাবে পেলে? আপনি না বললেও আমাকে যে মিয়াজ শেখ ডেকেছিলেন আমি জানি। আমার মনোযোগ টিভির দিকে থাকলেও আপনার কথা শুনে এটা আমি বুঝেছি। পরে আপনার ফোন ঘেঁটে ঠিকানা নিয়েছি মেসেজ থেকে। এরপর এখানে আসা। মিয়াজ শেখই আমাকে জন্মদিনের দাওয়াত করেছে। আপনাকেও নিকে আসতে বলেছেন তাই। পৌশিকে থামিয়ে ফাহাদ বলল, অনেক মেহেরবানি করেছ আমাকে সাথে এনে। এত কিছু করে ফেললে আজও আমাকে না জানালেই চলত। ফাহাদ রেগেমেগে পৌশির পাশ থেকে সরে গেল। পৌশির চোখ গিয়ে আটকাল দরজার দিকে। কেননা ভেতরে এগিয়ে আসতে দেখল সে উষ্ণকে। তাকে দেখে যেন থমকে গেল পৌশি। স্ত্রী হিসেবে ফাহাদের রাগ ভাঙানোর কথা হলেও সেদিকে খেয়াল নেই তার। উষ্ণকে দেখেই সে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। আর আপনমনে বলল, আমার উষ্ণ। পৌশির দিকে চোখ পড়তেই থেমে গেল উষ্ণ। লাল শাড়ি পরিহিতা এমন কোনো রূপবতীকে দেখলে যে কোনো পুরুষেরই থমকে যাবার কথা। উষ্ণের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। পৌশিও অপলকভাবে তাকিয়ে আছে উষ্ণের দিকে। এভাবে ঠিক কতক্ষণ সময় কেটে গিয়েছে তারা জানে না। হঠাৎ মিয়াজ শেখ উপস্থিত হয়ে উষ্ণের উদ্দেশ্যে বললেন, হেই উষ্ণ, তুমি আমার কথায় ঢাকা থেকে চলে আসবে ভাবতে পারিনি আমি। মিয়াজ শেখের কথা শুনে ঘোর কাটল উষ্ণ এর। মুচকি হেসে সে বলল, ঢাকাতে থাকলেও এখানেই আমার বাসা। আর আপনি আমার প্রিয় ব্যক্তিদের মাঝে একজন। সো আপনার জন্মদিনে আসতেই হতো আমাকে। সে আপনি ইনভাইট না করলেও আমি ছুটে আসতাম। এই জন্যই তো আমি মাঝে মধ্যে আমেনাকে বলি, উষ্ণও আমার ছেলে হলে ভালো হতো। পেছনে থেকে মিয়াজ শেখের ছেলে মুহিত বলে উঠল, আমার ভাই কাকে বানানো হচ্ছে শুনি? মুহিতকে দেখে মিয়াজ শেখ বলে উঠলেন, নাম ধরতেই হাজির হয়ে গেল আমার একমাত্র ছেলে। মিয়াজ শেখকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালো মুহিত। মিয়াজ শেখ বললেন, তোর আম্মার কাছে চল, তোকে দেখার জন্য বেকুল হয়ে আছে। আচ্ছা। উষ্ণকে বসতে বলে তারা ভেতরের দিকে এগিয়ে গেলেন। উষ্ণ খেয়াল করল, লাল শাড়ি পরিহিতা মেয়েটি সেই জায়গায় নেই। গেল কোথায় সে? আর মেয়েটিকে, যাকে দেখে থমকে গিয়েছিল সে? প্রথম দেখাতেই পরিচিত কেন মনে হয়েছে মেয়েটিকে? তার কেন এমন অস্থির লাগছে? উষ্ণের দুচোখ খুঁজে চলেছে মেয়েটিকে। ঠিক তখনই কোনো মেয়েলি কণ্ঠস্বর তার কানে এলো, আমাকে খুঁজেছ তাই না? পেছনে ফিরে পৌশিকে দেখতে পেল সে। তাকে দেখে উষ্ণের দুচোখ মুগ্ধতায় ছেয়ে গেল। উষ্ণের ঘোর কাটাতে পৌশি হালকা কেশে উঠল। পৌশির কাশির শব্দ শুনে উষ্ণ বুঝতে পারল তার কাশির কারণ। নিজের কর্মের জন্য খানিকটা লজ্জা পেল সে। ঠোঁট জোড়া হালকা প্রশস্ত করে বলল, কেন বলছেন কথাটি? মনে হল। বাই দা ওয়ে, আমি উষ্ণ। কে না চিনে তোমাকে? সবাই চিনবে এমনও কথা নেই। আমি চিনি এবং খুব ভালো করেই চিনি। তাই? কতটা চিনেন? যতটা চিনলে একজন মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেয়া যায়। পৌশির কথা শুনে চমকে উঠল উষ্ণ। কি বলল মেয়েটি? এই কথাটির গভীরতা অনেক। এমন একটি কথা তাকে কেন বলল? তাও প্রথম দেখাতে। পৌশি শব্দ করে হেসে উঠল। উষ্ণ বলল, এমন রহস্যময় হয়ে আমার কাছে আসাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? আমি মোটেও রহস্যময়ী না। আমি পৌশি।
পৌষী, ভারী সুন্দর নাম। ধন্যবাদ। যাই হোক, এতক্ষণ মজা করছিলাম। আমি তোমার বড় ভক্ত, তাই সবকিছুই জানার চেষ্টা করেছি তোমার সম্পর্কে। এমন পাগলি ফ্যান তোমার অনেক আছে। আমার কথা শুনে তুমি যে অবাক হবে ভাবিনি। আসলে আপনি। ও প্লিজ, আমি তোমাকে তুমি করে বলছি আর তুমি কিনা আপনি। আপনি আমার কাছে অপরিচিতা। পরিচয় তো দিলামই। এখনো অপরিচিতা কি করে? পৌষীর কথায় মৃদু হেসে উষ্ণ বলল, আজকের সময়টা ভালোই যাবে দেখছি। গল্প করার জন্য কাউকে পেলাম। ভালোই হলো। এখানেই বন্ধু রবিনের দেখা পেল ফাহাদ। তার সাথে আড্ডায় মজে ছিল সে। কথার এক পর্যায়ে রবিন বলে উঠল, ভাবি কোথায়? আছে হয়তো কোথাও। ফাহাদ, তোকে এত বুঝালাম সেদিন, তাও তুই ঠিক হলি না। এভাবে ভাবিকে একা ছেড়ে আমার সাথে আড্ডা দেওয়ার কোনো মানে হয়? বেচারি অপরিচিতদের মাঝে একাবোধ করছে নিশ্চয়। রবিনকে কিছু জানালো না ফাহাদ। পৌষীর উপর রেগে আছে তাও বুঝতে দিল না। শান্ত গলায় বলল, চলো তোর ভাবির কাছে। আমার ভাবি হলে তোর কি রে? দাঁতে দাঁত চেপে ফাহাদ বলল, বউ। এভাবে বললি কেন? মিষ্টি ভাষায় বল। কি ছেলেমানুষি শুরু করলি রবিন? বলবি না? মুখে হাসি এনে ফাহাদ বলল, ওকে ওকে, আমার বউ। এবার ঠিক আছে, চল। পৌষীকে খুঁজতে খুঁজতে তার দেখা পেল তারা কোনার একটি সোফায়। কোনো ছেলের সাথে কথা বলছে। ছেলেটিকে চিনতে অসুবিধে হল না তাদের। ছেলেটি আর কেউ নয়, উষ্ণ মাহমুদ। উষ্ণ মাহমুদের সাথে পৌষীকে এভাবে আলাদাভাবে কথা বলতে দেখে ফাহাদের চোখ চড়াক গাছে। রবিন বলে উঠল, বাহবা, উষ্ণ মাহমুদ ভাবিকে এত প্রায়োরিটি দিচ্ছে। ফাহাদ পৌষীর পাশে না গিয়ে অন্যদিকে চলে গেল। তার পেছনে পেছনে রবিনও এগিয়ে গেল। রবিন বলল, তুই কি রাগ করলি? আমি তো জাস্ট অবাক হলাম, তাই কথাটি বলেছি। রাগ তোর উপর করিনি। তবে কি ভাবির উপর? এমন সেলিব্রিটির দেখা পেলে তো কথা বলবেই। রবিনকে কিছু বলতে গিয়েও বলল না ফাহাদ। তার মা বলেছিলেন, স্বামী স্ত্রীর মাঝে কোনো সমস্যা হলে নিজেদের মাঝেই কথা বলে সমাধান করা উচিত। মিয়াজ শেখের ছেলে মুহিত এসে সকলের উদ্দেশ্যে বলল, সকলে প্লিজ এদিকে আসুন। কেক কাটার পর্ব শুরু করা যাক। এতক্ষণ উষ্ণকে কারো চোখে না পড়লেও সকলের মাঝে আসার কারণে চোখে পড়ল সকলের। উষ্ণকে ঘিরে তার সাথেই কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। হালকা হেসে মুহিত বলল, এখন কেকটা কাটা যাক। কেক কাটার পর্ব শেষ হতেই মুহিত আবারও সকলের উদ্দেশ্যে বলল, এখানে অনেকেই আমার বাবাকে অনেক কিছুই উপহার দিয়েছেন। কিন্তু এমন কেউ কি আছেন যিনি কবিতা প্রেমী এই মানুষটাকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে পারবেন উপহার হিসেবে? সবার নজর উষ্ণের দিকে থাকলেও কথা বলে উঠল পৌষী। সে বলল, আমি পারব। তবে শোনান প্লিজ। মিয়াজ শেখের পাশে এসে পৌষী বলতে শুরু করল, একটি বছর পরে এলো। তোমার শুভ জন্মদিন হোক তা ফুলের মতো সুন্দর ও রঙিন। সেজে উঠুক ফুলে ফুলে তোমার জীবনের তরি। ভালো থেকো সারা জীবন, এই প্রার্থনা করি। এই কামনা করেই আমি জানাই তেমাই শুভেচ্ছা। তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা। কবিতা আবৃত্তি শেষে সকলে হাত তালি দিতে থাকল। মিয়াজ শেখের উদ্দেশ্যে ফিসফিসিয়ে পৌষী বলল, কবিতার সৌন্দর্যের জন্য তুমি করে বললাম। খুবই ভালো ছিল। উষ্ণ এগিয়ে এসে বলল, কার কবিতা আবৃত্তি করলে?
আমার নিজেরই। তুমি কবিতা লিখতে পারো? পৌষী কিছু বলার আগেই মিয়াজ শেখ বললেন, পারে। ওর সাথে খুব দ্রুত কাজ করতে চলেছি আমি। ওহ! কথাটি শুনে মুহিত কথা বলতে এলো পৌষীর সাথে। এদিকে ফাহাদের উদ্দেশ্যে রবিন বলল, ওরে বাস, ভাবি তো দেখি ফেমাস হয়ে যাবে। ফাহাদ কিছু বলল না। রবিন খেয়াল করল তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে হেসে উঠল রবিন। ফাহাদ বলল, হাসার কি হল? ভাবিরে গুরুত্ব কম দিতি তুই। এবার ভাবির মূল্য বুঝবি। পৌষীর কাছে এসে ফাহাদ বলল, বাড়ি যাওয়া যাক পৌষী। মুহিত বলে উঠল, ডিনার না করে কোথাও যাওয়া হচ্ছে না। কিন্তু আপনাকে চিনলাম না। আমি পৌষীর হাজবেন্ড। কথাটি শুনে চমকে গেল মুহিত ও উষ্ণ। মুহিত বুঝতে পারেনি পৌষী বিবাহিতা। এদিকে উষ্ণ বেশ অবাকই হল। এতক্ষণ কথা হল তাদের, কিন্তু পৌষী জানাল না সে বিবাহিতা। ফাহাদের দিকে তাকিয়ে মিয়াজ শেখ বললেন, পৌষীকে লেখায় মন দেয়ার সুযোগ দিও। ওর কবিতাগুলো লেখা হয়ে গেলেই চুক্তির কাজ শেষ করে বইয়ের কাজ ধরা যাবে। হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথাটা নাড়াল ফাহাদ। বাসায় এসেই নিজের রুমের দিকে দ্রুত বেগে এগিয়ে গেল ফাহাদ। পৌষীর উপরে প্রচণ্ড রাগ হচ্ছে তার। উষ্ণকে নিয়ে বাড়াবাড়ি রকমের আচরণ করা, ফোন চেক করা, একাই মিয়াজ শেখের বাড়ি যাওয়া, বই বের করার সিদ্ধান্ত নেওয়া, আবার আজ উষ্ণের সাথে। পৌষীর এসব আচরণে কষ্ট পাচ্ছে ফাহাদ। কিন্তু কেন পাচ্ছে? তার মনে পৌষীর জন্য কোনো অনুভূতিই ছিল না। পৌষীকে সে কখনো স্ত্রীর অধিকার দেয়নি। তবে কেন তাকে গুরুত্ব না দেওয়ার কারণে কষ্ট পেল সে? কেন আজ উষ্ণের পাশে পৌষীকে দেখে তার এতটা খারাপ লাগল? তবে পৌষী কি তার মনে জায়গা করে নিয়েছে? মিয়াজ শেখের বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছে উষ্ণ বেশ কিছুক্ষণ হল। আসার পর থেকে পৌষী তার ভাবনায় চলে আসছে। এত আপন কেন মনে হয়েছে মেয়েটিকে? কেন পৌষীর চোখের ভাষা পরিচিত মনে হচ্ছে তার কাছে? মাথাটা ঝাঁকালো উষ্ণ। একজন বিবাহিতা নারীকে নিয়ে এতটাও ভাবা উচিত নয়। চলবে।